নমস্কার সবাইকে ইন্ডিয়ান মঙ্কস পেজে স্বাগত এবং সবাইকে প্রণাম আমার তরফ থেকে। আজকের আলোচনার বিষয় স্বামী শিষ্য সংবাদ থেকেই মনঃসংযোগ। আমাদের এটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মনের সংযোগ, মনটাকে যে বিষয়টার উপর ফেলছি সেই বিষয়টাকে কতটা গভীরভাবে আমরা মনটাকে সেই বিষয়টার উপর ফেলতে পারছি সেটাকেই বলা হচ্ছে মনঃসংযম। আজকে স্বামী শিশু সংবাদে যেই বিষয় নিয়ে মনঃসংযোগের কথা বলা হয়েছে সেটা স্বামীজির মনঃসংযোগ। তো স্বামীজির মনঃসংযোগের লেভেল মারাত্মক ছিল, আমরা সবাই জানি। তিনি বইয়ের জাস্ট পাতা উল্টে যেতেন এবং বইটা তার পড়া হয়ে যেত। কিভাবে পারতেন না, আমাদের যেরকম মন তেমনই তো একটি মন তার ছিল। সেই মনটা এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে সেই মনটা জাস্ট ওই পাতাটার উপর পড়ছে এবং পাতায় যা লেখা আছে এক মুহূর্তে সমস্ত কিছু ভুলে সেই মুহূর্তটা ওই পাতাতেই নিবদ্ধ, অন্য কোথাও নয়। তিনি, আমার মনে আছে, আমার এইটা খুব অবাক লেগেছিল এবং ছোটবেলায় এটা নিয়ে আমি খুব চর্চা করেছিলাম যে কি করে পড়তো স্বামীজির। অরিন্দম মান্না, নমস্কার, শুভ সন্ধ্যা। স্বামীজি তো কোনো কিছু লুকোছাপাতে বিশ্বাসী নয় বা কোনো কিছুকে অলিক বা সমস্ত কিছু অলৌকিক এইরকম ভাব একটা স্বামীজি কখনোই কাউকে দেখাতেন না। তো স্বামীজি যেটা করেছিলেন, স্বামীজি ব্যাখ্যা করেছিলেন কি করে ওটা সম্ভব হয়েছিল। স্বামীজি বলেছিলেন, আমার এখনো মনে আছে মোটামুটি কথাটা এরকম ছিল যে তোরা যখন বই পড়িস তখন তোরা শব্দ ধরে ধরে মানুষ প্রথমে বই পড়তে শেখে, তারপর বড় হয়ে আমরা একটা হয়তো গোটা লাইন ধরে না পড়লেও একটা লাইনের অংশ ধরে ধরে পড়ি। আমরা সব একদম বাচ্চা বয়সে অক্ষর ধরে ধরে পড়ে, সে অক্ষরটার উপর মন দিয়ে দিয়ে পড়ছে। বাচ্চাটা যখন বড় হয়, পড়ার অভ্যাস হতে হতে সে তখন একটা শব্দ ধরে ধরে পড়ে। সে তখন শব্দ ধরে ধরে পড়ে বাচ্চাটা। তারপর বাচ্চাটা যখন আরো বড় হয়, পড়ার অভ্যাস যদি তার থাকে তখন সে একটা লাইনের অংশ ধরে পড়ে। তা যদি তার আরো অভ্যাস বেশি থাকে সে গোটা লাইনটা ধরে পড়ে। মানে সে জাস্ট পড়ছে, চোখটা ফেলছে, তার কাছে বাক্যটা তার ভিতরে প্রবেশ করছে। স্বামীজি বলছেন ঠিক এমন ভাবেই যদি চেষ্টা করিস দেখবি আস্তে আস্তে একটা লাইন ধরে পড়া যায়। যদি মনের শক্তি বাড়ানো যায়, যেমন একদিন আমি জিমে গেলাম আর আমার এরকম মাসেল হয়ে গেল, সেটা যেমন হয় না, ঠিক তেমনি আমি একদিনেই এটা করতে পারবো না, সময় লাগে কিন্তু হয়। তবে স্বামীজি বললেন, যে স্বামী বিবেকানন্দ বললেন যে আমি কি করি, স্বামীজি তারপর ধীরে ধীরে একটা লাইন হলো, তারপর বলছে আমি এক একটা প্যারাগ্রাফ ধরে পড়ছি, আমি তাকাচ্ছি একসাথে গোটা প্যারাগ্রাফটা আমার মাথায় ঢুকে যাচ্ছে। তারপর ওই চর্চাটাকে আরো বাড়াতে বাড়াতে কি হলো না, আমি একসাথে গোটা পাতাটা পড়ছি, জাস্ট তাকাচ্ছি। স্বামীজি ওই জন্য বইয়ের পাতাগুলো জাস্ট উল্টে উল্টে যেতেন। এবার মনঃসংযম বা মনঃসংযোগ এইটা নিয়ে নানান জায়গায় চিন্তা। ছোটরা ছোটদের ধ্যান শেখাচ্ছে, মা বাবা বলছে পড়ায় মন দিচ্ছিস না, আরো মনঃসংযোগ বাড়া। কেউ বলছে আমি তো মনই স্থির রাখতে পারি না। সুদীপ চক্রবর্তী, নমস্কার, এমন কিছু দেরি করেননি। আবার সমস্ত আইটি সেক্টর যেখানে লাইফ ভীষণ তাড়াতাড়ি চলছে, তাদের ওখানে এই মনঃসংযোগ নিয়ে ক্লাসেস চলছে। আর আমরা এখানে আলোচনা করছি কি করে মনের সংযোগ করে, মনঃসংযম করে মনটাকেই তুলে ফেলে দেওয়া যায়, কি করেই মন দিয়েই মনকে উড়িয়ে দেওয়া যায়। কতটা মনের সংযোগ হলে মন উড়ে যায় এবং সেই মন নিয়ে একটা গোটা পাতা পড়ে ফেলা যায়, তখন মনের শক্তি এতটা হয়। কারণ এখন তো আমরা মন দিয়ে পরিচালিত। মন আমাদেরকে বলবে যাও সিনেমা দেখতে যাও, আমরা মনের সাথে লড়বো না। আমরা হাতে সময়, টাকা এবং সেরকম সাহচর্য থাকলে উঠবো এবং ড্রেস করবো, দৌড়াবো, মনের চাকরের মতন সিনেমা দেখতে চলে গেলাম।
কিন্তু যখন আমার ভিতরে মনের এই খবরদারি বন্ধ হয়ে যাবে, মন যখন বাদরামও বন্ধ করবে, শ্রীমতীদি নমস্কার, রাধে রাধে, সবাইকে প্রণাম, ধীরে ধীরে সবাই ঢুকছেন, সবাইকে আমার প্রণাম। তো যখন মনের বাদরামও আমার বন্ধ হয়ে যাবে না, তখন আমি মনকে ডাইরেক্ট করব যে আমি এটা করব। আমার ভিতর থেকে তখন চিন্তাই কম উঠবে, মানে চিন্তা প্রায় উঠবে না, কারণ চিন্তাটা মনে ওঠে। বা আমি সিদ্ধান্ত নেব মনের এই চিন্তাটাকে আমি অ্যাকসেপ্ট করলাম বা করলাম না, তখনই হয় যথার্থ মনঃসংযোগ। যেমন যারা একটু আধ্যাত্মিক মানুষ, তারা পড়াশোনা যখন করে না, তাদের বেশি পড়তে হয় না, কারণ তারা যেটুকু পড়ছে সেটুকু একদম মাথায় ঢুকিয়ে নিচ্ছে, তাদের বেশি সময় দিতে হয় না। শিখাতি, তুমি একদম শেষে এইসব প্রশ্নগুলো করো বা কিছু বলো। হ্যাঁ, এখন আমি কথার মাঝে ব্রেক করছি না, তুমি একদম শেষে বলো। তো লাইনটা ব্রেক হয়ে যায়। কি বলছিলাম? মনঃসংযোগ, হ্যাঁ কারেক্ট। তো যখন কেউ মনঃসংযোগ করছে, মানে কেউ যেমন আমার ক্ষেত্রেই হয়েছে, মানে নিজেকে বাদ দিয়ে কথা বলবো কেন? অশোক বাবু, ওম নমঃ নারায়ণা। নিজেকে বাদ দিয়ে কথা বলাটা তো ঠিক নয়। যেমন আমি আধ্যাত্মিক চর্চা হ্যাঁ করতাম কলেজে পড়ার সময় থেকে বা তার আগে থেকে, স্কুল জীবন থেকে। তো হোস্টেলে সারাক্ষণ আমি তো পড়াশোনা বিশাল কিছু করতাম না, হোস্টেলে থাকতাম। তো সারাদিন আমার বন্ধুরা দেখতো হয় আমি গল্পের বই পড়ছি, নয় আমি আধ্যাত্মিক কিছু বই পড়ছি, নয় আমি ধ্যান করছি, নয় ফোনে কথা বলছি। তো যাই হোক, উতরে তো গেছে। তো পড়তাম, পরীক্ষার ঠিক 7 দিন আগে থেকে পড়াটা শুরু হতাম, মানে 7 দিন বা 3-4 দিন আগে থেকে। তখন আমি আর কাউকে চিনতে পারতাম না, মানে তখন আমি জাস্ট বসতাম, সারা পড়ছি, রাত্রেবেলা খাচ্ছি, আবার এসে পড়ছি, আর মাঝে মধ্যে একটা বন্ধুর সাথে গিয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য, সেম রুমমেট ছিল, একটু মোবাইলে গেম খেলে আসছি, আবার পড়ছি। তখন আমি চিনি না কাউকে, মানে সব মানে দুনিয়া ভুলে যেতাম আর কি। তো ওরা আমাকে এটা বলতো যে মানে পড়ে ওদের থেকে যে খুব কম নম্বর পেতাম তা নয়। তো ওরা বলতো যে তুই যে মানে এত মানে জাস্ট 2-3 দিন বা 3-4 দিন পড়িস, তো সেখানে এই রেজাল্ট হয়, তুই একটু সারা বছর পড় না, তাহলে একটু টপ করতে পারি। জানলাম টপ করার দরকার নেই, আমি কোনো মতে মানে বাঁচতে চাই এখান থেকে। তো আমি এটা বোধ করতাম যে যেহেতু আধ্যাত্মিক চর্চাটা আমার একটা ক্রমাগত চলতো, তার মানে আমি ওটা আমার অজান্তেই, আমি কিন্তু মনঃসংযোগ কোনোদিন করতে চাইনি, এটা কিন্তু পরিষ্কার বলছি। আমি ব্রহ্মকে জানতে চেয়েছি, আমি জ্ঞান লাভ করতে চেয়েছিলাম, আমি মনঃসংযোগ করতে চাইনি। কিন্তু ওই যে বললাম, আমি সেই মনঃসংযোগের কথা বলছি যেই মনঃসংযোগে মনকে উড়িয়ে দেওয়া যায়, এবং তারপরেই হয় ঠিক ঠিক মনঃসংযোগ। আর সমস্ত জায়গায় আপনাকে এটাই শেখানো হবে, বেশিরভাগ জায়গায়, নট সমস্ত জায়গায়, বেশিরভাগ জায়গায় আপনাকে এটাই শেখানো হবে যে মনটাকে দিয়ে কিভাবে আপনি আরো জীবনে ভালো থাকতে পারেন। আর আমি বলবো, মনটা উড়িয়ে দিয়ে আপনি কিভাবে জীবনে ফাটাফাটি থাকতে পারেন। আমার একটু তফাৎ আছে কথা বলার, কারণ আমি শিখেছি ভগবানের থেকে একটু এইভাবেই, যে যা কিছুই হচ্ছে, ভালো মন্দ সবকিছু করা না, মনকে গোলাম করা নয়। সিদ্ধার্থ শঙ্কর রায়, মনকে গোলাম করা নয়, মনটা জাস্ট নেই, মন আমার হাতের মুঠোয়। এবার মনটাকে সেটা গোলাম করা না, মন নেই অবস্থা, তার থেকে একটা চিন্তা উঠছে, সেই কাজটা করছি এবং সেটাই পারফেক্ট হচ্ছে। স্বামী বিবেকানন্দ কখন স্বামী বিবেকানন্দ হলেন? যখন স্বামী বিবেকানন্দের সেই কাশীপুর উদ্যানবাটির নির্বিকল্প সমাধিতে মন উড়ে গেল, যখন স্বামীজি বলছেন আমার দেহ খুঁজে পাচ্ছি না, ওইটা কিন্তু নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামীজি হলেন। গেরুয়া পরে উঠে এলেন, স্বামীজি হলেন নয়। ওই জ্ঞানে কিন্তু পরিচয়, নইলে ওই তার আগে অব্দি নরেন্দ্রনাথ দত্ত। যখন তার মন পুরো উড়ে গেল, তারপর কিন্তু সে বিশ্ব জয় করলো, সে বেলুড় মঠ বানানো, সে বিশ্বব্যাপী এরকম একটা সংগঠন তৈরি করলো, যে সংগঠন আজও এত মানুষ খাচ্ছে, দাচ্ছে, আধ্যাত্মিকতা করছে, পড়ছে, প্রকাশনা সংস্থা বের করলেন স্বামীজি বেঁচে থাকাকালীন, ত্রিগুণাতীতানন্দজি যতদূর সম্ভব, এবং স্বামী শিষ্য সংবাদ, সেই উদ্বোধন প্রকাশনারই একটি বই, যেখান থেকে আমরা এত কিছু জানতে পারছি। তো একদম মেক শিওর অ্যাবাউট দ্যাট,
আমি সেই মনঃসংযোগের কথা বলছি যেই মনঃসংযোগে মন উড়ে যায় এবং তার ফলে আরো বেশি যেই কাজ করছি সেই কাজটা পারফেক্টলি হয়। আমি সেই মনঃসংযোগের কথা বলছি না যেই মনটাকে নিয়ে সবাই বলে যে মনটাকে আরেকটু মনঃসংযোগ করলে তাহলেই হয়ে যাবে, মানে আমি মনটাকে নিয়ে জাগলিং এর কথা বলছি না, মনটাকে ছেঁটে দেওয়ার কথা বলছি। তো যাদের মনটা ছেঁটে দেওয়ার ইচ্ছা রয়েছে তারা শুনতে পারেন, আর যাদের মনটাকে নিয়ে জাগলিং করার ইচ্ছা রয়েছে তারাও শুনতে পারেন, শুনে দেখতে পারেন যে কোনটা বেশি উপকারী, কোনটা বেশি লাভবান। কারণ যে কোনো জিনিস শুনবেন বা করবেন, লাভ না হলে তো করা উচিত নয় বা শোনা উচিত নয়। আচ্ছা, এবারে আমি বইতে ঢুকছি। জিৎ নমস্কার, শর্মিষ্ঠাদি নমস্কার, সঞ্জয় মিস্ত্রি রাধে রাধে, সবাইকে প্রণাম। সোমনাথ দাস নমস্কার, অনির্বাণ দে অনেক। দিদি, অধ্যয়নে মনোনিবেশ করব কিভাবে? মন উড়ে গেলেই ঠিকঠাক অধ্যয়নে মনোনিবেশ হবে, তবে তার আগে তো মনঃসংযোগ, সেটা নিয়ে আজকে আলোচনা, দেখা যাক কি আলোচনাতে হয়। আমি তাহলে আলোচনায় ঢুকছি। সবাইকে প্রণাম, আমি আর কাউকে প্রণাম জানাচ্ছি না। আর যার যা প্রশ্ন আপনারা একটু শেষে করবেন, তাহলে কথার ফ্লোটা থেকে বেরিয়ে যেতে হয় না। স্বামী শিষ্য সংবাদ অনেকটাই শেষের দিকে প্রায় আমরা চলে এসেছি। ত্রয়োদশ বললি, স্থান বেলুর মঠ, বর্ষ 1901, স্বামীজির দেহত্যাগের জাস্ট কিছুদিন আগে। শনিবার বৈকালে শিষ্য মঠে আসিয়াছে, স্বামীজির শরীর তত সুস্থ নহে, শিলং পাহাড় হইতে অসুস্থ হইয়া অল্পদিন হইল প্রত্যাবর্তন করিয়াছেন। যে শিষ্য যেমন যায় মঠে, সে তেমনই গেছে। আচ্ছা, আমি একটা জিনিস একটু জিজ্ঞাসা করছি, আমার গলা এবং ভিডিও কি ক্লিয়ার আসছে? একটু যদি জানিয়ে দেন, মানে ভিডিও ক্লিয়ার না এলেও হবে, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কি, একটু যদি জানিয়ে দেন তাহলে ভালো হয়। অসীমা বটবেল, আমার ফোন নম্বর ওভাবে দেওয়াটা হয়তো যাবে না পাবলিকালি। আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইংস এর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফোনে না পেলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, ওখান থেকে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে, তারপর আমার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া যাবে। পাবলিকালি আমি পার্সোনাল ফোন নাম্বার দিলাম না আপনাকে। রিপ্লাইতে আমি অসীমা বটব্যাল, আপনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইংস এর ফোন নাম্বারটা শেয়ার করলাম। আচ্ছা, বেশ ভালো শোনা যাচ্ছে, আমি একটু নিশ্চিন্ত হতে পারি আর কি। থ্যাংক ইউ, আমি শুরু করছি। শনিবার বৈকালে শিষ্য মঠে আসিয়াছে, স্বামীজির শরীর তত সুস্থ নহে, শিলং পাহাড় হইতে অসুস্থ হইয়া অল্পদিন হইল প্রত্যাবর্তন করেছেন। স্বামীজি শিলং এ গেছিলেন। তাহার পা ফুলিয়াছে এবং সমস্ত শরীরেই যেন জল সঞ্চার হইয়াছে। পা ফোলাটা, স্বামীজির যে কত রকম রোগ ছিল তার তো ঠিক নেই, মানে সেখানে পা ফুলছে মানে কিডনিরও একটা ব্যাপার আছে, তো যে পা ফুলছে এবং সমস্ত শরীরেই যেন জল সঞ্চার হয়েছে, মানে বেশ ভালো মতেরই শরীরটা খারাপ। স্বামীজির গুরু ভাতৃগণ সেই জন্য বড়ই চিন্তিত হইয়াছেন। আগামী বহুবাজারের শ্রীযুক্ত মহানন্দ কবিরাজ স্বামীজিকে দেখিতেছেন। তখন তো কবিরাজ হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি ধীরে ধীরে ঢুকছে, কিন্তু কবিরাজি স্বামীজি দেখাতেন, অ্যালোপ্যাথিও খেতেন আমি যতদূর জানি। স্বামীজি নিরঞ্জনানন্দের অনুরোধে স্বামীজি কবিরাজি ওষুধ খাইতে স্বীকৃত হইয়াছেন। আমি বললাম আমি জানি স্বামীজি অ্যালোপ্যাথি খেতেন, হঠাৎ কবিরাজি দেখে একটু চমকালাম। নিরঞ্জনানন্দজি অনুরোধ করেছেন, তাই নিরঞ্জনানন্দজির অনুরোধে স্বামীজি হোমিওপ্যাথি ওষুধ খাইতে স্বীকৃত হইয়াছে। আগামী মঙ্গলবার হইতে নুন জল বন্ধ করিয়া বাধা ওষুধ খাইতে হইবে। আজ রবিবার। বলছে সেই পথ্যটা কিরকম ছিল, কেন এই আলোচনাটা হচ্ছে স্বামীজির ওষুধের ব্যাপার, সেটার কারণটা রয়েছে, মনঃসংযোগের সাথে এটার কারণ রয়েছে। বলছে আগামী মঙ্গলবার হতে নুন জল পুরো বন্ধ করে দিতে হবে। একটা খাবারে নুন থাকছে না, সেই মানুষটার জল ঢুকছে না। শুধু থামস আপ খাই আমরা, পেপসি খাই, লিমকা খাই, দুধ খাই, যাই খাই না কেন, জল ঢকঢক করে খাওয়ার যে একটা অদ্ভুত তৃপ্তি, সেটা তো সবাই স্বীকার করবেন। তো বলছে যে তার নুন জল বন্ধ করিয়া বাধা ওষুধ খাইতে হবে। আজ রোববার, সামনে মানে রবি সোম মঙ্গল পরশুদিন থেকে এই কাজটা করতে হবে। শিষ্য বলিল, মহাশয় এই দারুণ গ্রীষ্মকাল,
তাহাতে আবার আপনি ঘন্টায় 4-5 বার করিয়া জল পান করেন, এ সময় আপনার জল বন্ধ করিয়া ঔষধ খাওয়া অসহ্য হইবে। শিষ্যের কষ্ট হচ্ছে, মানে সে তো স্বামীজিকে সারাক্ষণ দেখেছে, সে বলছে যে এখন গ্রীষ্মকাল, এখন এর মধ্যে তো আবার এসি নেই তখন, আর শিওর বেলুড়ে তখন এসি ছিল না, মানে জানি না আবিষ্কার হয়েছিল কিনা, কিন্তু ছিল না এটুকু গ্যারান্টি। কারণ স্বামীজির ঘরে আজও বোধহয় না আমি এসি দেখতে পেয়েছি, একটা এয়ার কুলার লাগানো থাকে দুই পাশে। বলছে যে এই মহাশয় দারুণ গ্রীষ্মকাল, তাহাতে আবার আপনি ঘন্টায় 4-5 বার করিয়া জল পান করেন, মানে স্বামীজির জল প্রচুর খাওয়া অভ্যাস ছিল। আমি কদিন আগে বেলুড়ের ওই মিউজিয়ামে গেছিলাম, তো স্বামীজির কোট দেখছিলাম, আমার সাথে মা ছিলেন, তো মাকে বলছিলাম চেহারা দেখেছো, মানে কি ফিগার ছিল মানুষটার, কি লেভেলের লম্বা আর কি চওড়া চেহারা, ব্যায়াম করতেন তো তিনি নিয়মিত। শিষ্য বললেন, মহাশয় দারুণ গ্রীষ্মকাল, তাহাতে আবার আপনি ঘন্টায় 4-5 বার করিয়া জল পান করেন, এ সময় আপনার জল বন্ধ করিয়া ঔষধ খাওয়া অসহ্য হইবে। শিষ্য বলছেন যে এই সময় আপনার জল বন্ধ করে ঔষধ খাওয়াটা অসহ্য হবে, আপনি পারবেন না। স্বামীজি বলছেন, তুই কি বলছিস, ঔষধ খাওয়ার দিন প্রাতে আর জল পান করব না বলে দৃঢ় সংকল্প করব, তারপর সাধ্যে কি আর জল কণ্ঠের নিচে নাবেন। এই হচ্ছে ব্রহ্মজ্ঞানের মন, তার সংকল্প। সে যদি সংকল্প করে আমি আর এটা করব না, তো মানে শেষ, গাড়ি পুরো। স্বামীজি বলছে, তুই কি বলছিস, ওষুধ খাওয়ার দিন প্রাতে সকালে জল পান করব না বলে দৃঢ় সংকল্প করব, তারপর সাধ্য কি যে জল কণ্ঠের নিচে নামে। জল কেন বলছেন এটা, যে আমাকে সংকল্প করতে হবে, কারণ জল খাওয়ার চিন্তা উঠলে তো তখন কষ্ট হবে, মনে তো চিন্তাটা উঠতে হবে, ওফ জল কষ্ট, শরীরটার কষ্টটা কে তৈরি করছে, শরীরে একটা কষ্ট হয়, ধরলাম একটা শরীরে জল চাইছে, যে কষ্টটা প্রতিভাত হচ্ছে কোথায়, মনে তো সেই মনটাকেই পুরো ফেলে দিচ্ছে, বলছে আমি সংকল্প করে নেব আর জল খাবো না, একদম সকালবেলায় সংকল্প করে নেব। তার মন এত শক্তিশালী, বলছে তারপর আর সাধ্য কি যে জল কণ্ঠের নিচে নামবে, তার মনে আর উঠবেই না, মনে আর চিন্তাই উঠবে না যে জল খেতে হবে, জলের চিন্তাটাই তার মন থেকে বাদ দিয়ে দিচ্ছে। মানে মনটা কতটা শক্তিশালী হলে এই কাজটা করা যেতে পারে। তাপসীদি প্রণাম। আমাদের অনেক অনেক পুরনো এক ভগবানের এক ভক্ত ভাস্করানন্দজি, আমাদের সিনিয়র সাধু একজন, তার দিদি, মানে এনারা না থাকলে হয়তো আজকে আমরাও থাকতাম না। তাপসী ভট্টাচার্য প্রণাম। তোমরা না থাকলে আজকে আমরা বসে এভাবে কথা বলতে পারতাম না, কারণ অনেক উত্তাল সময় ওনারা পেরিয়ে এসছেন ভগবানকে নিয়ে। যাই হোক, আমি এই বিষয়ে ফিরছি। বলছে তখন 21 দিন আর জল নিচে নামতে পারছেন না। 21 দিনের একটা টার্মস ছিল যে জল খেতে পারবে না। শরীরটা তো মনেরই খোলস, মন যা বলবে সেই মতো তো ওকে চলতে হবে, তবে আর কি। কেউ কেউ আছে বলে আমি তো জলই খাই না, আমি সারাদিন মদ খাই। প্রচুর লোক রয়েছে, আমি দেখেছি। এবং যেহেতু হোস্টেলে পড়াশোনা করতে হয়েছে, তো মানে ভুরি ভুরি এইরকম ব্যাপার চোখের সামনে, যে আমি তো ব্রেকফাস্ট করছি, আমাদের তো এবার তার মানে কি, তার মন তৈরি হয়ে গেছে আমি ব্রেকফাস্ট থেকেই মদ খাবো, আমি জল লাগছে না, তার শরীর আর জল চাইছে না। পরে লিভার পচে গেল কি হলো সেটা পরের ব্যাপার। কিন্তু আমি যদি এইভাবেই মনটাকে সংকল্পিত করে নিই, মনের যদি আমার সেই তেজ বা জোর থাকে যে আমি আমার শরীরকে জলের প্রয়োজন নেই, আর আমার শরীর এখন খালি দুধ খাবে, নুনেরও প্রয়োজন নেই, আচ্ছা এই সংকল্প যদি করে নেওয়া হয়, শরীরটা তো মনেরই খোলস, বলছে মনেরই একটা মানে স্থূল রূপ শরীর যেটা মানে মন যেটা বলছে শরীর সেটা লাফাতে লাফাতে করছে, এই তো ব্যাপার। মন বলছে যাও উঠে গিয়ে 1 গ্লাস জল খাও, মন লাফ দিয়ে এই 65-64 কেজির বডি ওয়েটটাকে তুলে নিয়ে গেল, গিয়ে বোতল টোতল ভরে এনে জল খেলো। মন বলছে চলো সিনেমা দেখতে যাব, শরীরটা উঠে সিনেমা দেখতে চলে গেল,
মন বলছে আর পারছি না, ঘুমাবো, শরীর ঘুমিয়ে পড়লো। আর শুয়েও যদি মন বলে ভাল লাগছে না, এখন উঠে আবার সিনেমা দেখবো, তাহলে শরীর উঠে সিনেমা দেখে। তো তেমনই বলছো, শরীর তো মনেরই খোলস, মন যা বলবে সেই মতো তোকে চলতে হবে, তবে আর কি। বলছে মন যেটা বলবে শরীরকে সেটা ভেবেই সেরকমই চলতে হবে। তার মানে মন কতটা হাতের মুঠোর মধ্যে। যার মন নেই সেই এভাবে মনকে চালাতে পারে, আর যে মনের দ্বারা চালিত সে কি করে পারবে? তার মনঃসংযোগ কিভাবে হবে? যার মন নেই সেই তো মন লাগাতে পারবে, কারণ তার তো প্রায় মন নেই। আর যার প্রচুর মন ছটফট ছটফট করছে, তার মন বাগে আনা মুশকিল, কোনো বিষয়ে দেয়া মুশকিল, কোনো কিছুতে উন্নতি লাভ করা মুশকিল। বলছে মন যা বলবে সেই মতো তো ওকে চলতে হবে, তবে আর কি। নিরঞ্জনের অনুরোধে আমাকে এটা করতে হলো, ওদের অনুরোধ তো আর উপেক্ষা করতে পারি নে। বলছে যে নিরঞ্জনের অনুরোধেই আমাকে এই কাজটা করতে হলো, ওদের অনুরোধ তো আর উপেক্ষা করতে পারি না। গুরু ভাইদেরকে কতটা ভালোবাসেন স্বামীজি ভিতর থেকে তো টের পাচ্ছেন যে আর বেশি দিন নয়, তারপরেও তিনি এটা করলেন। বলছে ওদের জন্য আমি করলাম। আজকে এই অবধি থাক, এবার যার যা প্রশ্ন আছে করুন, কারণ এরপর স্ত্রী মঠের বিষয়ে কথা শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে একটা ভালো খবর জানিয়ে রাখি, ইন্ডিয়ান মংসের তরফ থেকে এবং আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকেও আমরা যেটা একটা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে যে যেমন অনলাইনে এতদিন আলোচনা চলেছে কারণ কোভিড এর কারণে, অফলাইনেও যদি কোনো অঞ্চলে কারুর বাড়িতে আলোচনা হয়, সেখানে গিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রণয় সেন এই পেজের অ্যাডমিন, ও ইদানিং কিছুদিন আগে বসিরহাটে গেছিল আলোচনা করতে, আধ্যাত্মিক আলোচনা সেখানে হয়েছে এবং খুব ভালো আলোচনা হয়েছে। তো এটা বসিরহাটেও প্রত্যেক মাসে যাবে, এটা ঠিক হয়েছে। এবং আপনারা যারা বসিরহাটের কাছাকাছি রয়েছেন তারা যদি আলোচনায় যোগদান করতে চান, তাহলে যে নম্বরটা দেওয়া আছে বা ইন্ডিয়ান মংসের পেজে মেসেজ করবেন। আপনারা বসিরহাটে বা বসিরহাটের কাছাকাছি অঞ্চলে যারা থাকেন, তাহলে সামনাসামনি আলোচনা আর অনলাইন আলোচনার তো একটা তফাৎ রয়েছে, তাহলে আপনারা আলোচনায় যোগদান করতে পারেন। আমার বাড়িতে তো সোনারপুরে অনেকদিন ধরেই আলোচনা চলছে, প্রত্যেক রবিবার, কালী পুজোর পর আবার শুরু হবে। এবং নতুন ভাবে হয়তো আরেকটি আলোচনার জায়গা খুলতে চলেছে, সেটা হচ্ছে নর্থ কলকাতার অনেক মানুষ, উত্তর কলকাতার অনেক মানুষই বলেন যে সামনাসামনি একটু আলোচনা হলে ভালো হতো। হয়তো উত্তর কলকাতাতেও হয়তো এখনো ঠিক নেই কিছু, সেইখানেও হয়তো সামনাসামনি আলোচনার একটা সম্ভাবনা খুলতে দেখা দিচ্ছে, বা হয়তো হয়ে উঠতে পারে এরকম কিছু, যে মাসে দুবার বা কিছু, হয়তো সবটাই হয়তো। কিন্তু বসিরহাটেরটা শুরু হয়ে গেছে, মাসে একদিন করে প্রণয় ওখানে যাচ্ছে এবং আলোচনা করছে। তো ওখানকার কাছাকাছি মানুষ যারা, তারা সেখানে যোগদান করতে পারেন। আর এবং আমরা ঠিক করছি ধীরে ধীরে যে বিভিন্ন জায়গায়, কলকাতা কি কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গায় বা অন্যান্য বাইরে, অনলাইনে তো আধ্যাত্মিক আলোচনাটা এই অবধি যে মানে একটা কিছু সন্ধান দেওয়া বা একটা কিছু ভালো কথা কানে ঢুকছে, জাস্ট এইটুকু। এবং বড়জোর এটা হতে পারে যে ব্রহ্মজ্ঞানের চাহিদা বাড়ছে বা গুরুর খোঁজ পাওয়া। যেমন অনেকে ভগবানের খোঁজ পেয়ে ভগবানের কাছে যাচ্ছেন অনেক দূর থেকে, সেদিন করিমপুর থেকে, আজকে মালদা থেকে, অনেক জায়গা থেকে মানুষ আসছেন। ভগবানের খোঁজ দেওয়া এই অবধি হতে পারে, কিন্তু সামনাসামনি বসে আধ্যাত্মিক চর্চা সেটা তো আলাদা রকম, কারণ আসলে আধ্যাত্মিক চর্চা হার্ট টু হার্ট কানেকশন। তো যদি আরো পরিধি বাড়ে, আরো জায়গা বাড়ে, আমরা আপনাদেরকে জানাবো। আপনারা যদি ইচ্ছুক থাকেন, আপনারা সেই জায়গায় আসতে পারেন। বেশ, আর কারুর কোনো প্রশ্ন আছে? শিখা দিয়ে এবার তোমার যত প্রশ্ন খুশি তুমি করো। সবাই বলেছেন কণ্ঠস্বর ক্লিয়ার আছে। হাওড়ায় তো এখনো কোনো সেরকম বাড়ি বা কেউ পাওয়া যায়নি যেখানে আলোচনা হবে। তো হাওড়া থেকে এখনো কেউ আমন্ত্রণ জানাননি যে হাওড়াতে গিয়ে আলোচনা করা যেতে পারে।
তো যদি হাওড়া থেকে কেউ আমন্ত্রণ জানান যে গিয়ে আলোচনা করা যেতে পারে, তাহলে আমরা হাওড়া নিয়ে চিন্তা করব বা হাওড়াতে গিয়ে আলোচনা করা শুরু করার চেষ্টা করা হবে। মৌসুমী এখানে করো মানে বর্ধমানে? হ্যাঁ, বর্ধমানে করা যেতে পারে। সেখানে প্রণয়ের বর্ধমানেই বাড়ি, মানে বর্ধমান না, একটু আগে বাড়ি। বেশ, এটা নিয়ে তুমি আমাকে মেসেজ করো, পরে করা যেতে পারে, অসুবিধার কিছু নেই। আর অসীমা বটব্যাল, হাওড়ায় ইচ্ছা আমারও রয়েছে। হাওড়া একটা বড় সেক্টর, কিন্তু ওখানে এখনো অব্দি বসার মতন কেউ আমাদেরকে অ্যাপ্রোচ করেনি বা আমরা জায়গা পাইনি। তো যদি ওখানে কখনো বসার জায়গা হয় তাহলে আমরা করতে পারি। সিদ্ধান্ত মান্না, পূর্ব মেদিনীপুরেও একই কথা। এখনো তো সবে আমরা এই চিন্তাটা করেছি। পূর্ব মেদিনীপুরেও এখনো অব্দি কোনো জায়গা, মানে কোথাও একটা আলোচনা করার জন্য তো কারোর একজনের বাড়ি লাগবে। তো সেরকম কেউ এখন আমাদেরকে জানাননি যে পূর্ব মেদিনীপুরে যে এখানে তোমরা আলোচনা করতে পারো। যদি ঈশ্বরের কৃপায় কেউ বলেন তাহলে অবশ্যই সেখানে আলোচনা হবে পূর্ব মেদিনীপুরে। শান্তনু সাহু, ভগবান লাভ মানে কি বোঝায়? নিজেকে লাভ। ভগবান লাভ মানে আর অন্য কিচ্ছু নয়, নিজেকে লাভ করা মানেই ভগবানকে লাভ করা। কারণ ভগবান মানে এমন নয় যে কৃষ্ণ বাইরে বাঁশি বাজাচ্ছে, কালী নাচানাচি করছে। ভগবান লাভ মানে আমি নিজের অন্তরের অন্তরাত্মাকে বোধ করছি। একটা অপূর্ব কবিতা পেয়েছিলাম, যদিও বিষয় বহির্ভূত। ভগবান লাভ মানে কি শান্তনু সাহু আপনি প্রশ্ন করলেন, তো আমি একটা কবিতা দিয়ে আপনাকে বলছি। তপভূমি নর্মদায় আমি এই কবিতাটি পেয়েছিলাম এবং পেয়ে আমি চমকে উঠেছিলাম যে মানে কি অসাধারণ একটা কবিতা। একটু খুঁজতে জাস্ট সময় লাগছে। জাস্ট একটা কবিতা, একজন বাঙালি সাধুরই একজন কবিতা, স্বামী সোমানন্দজি। তিনি যতদূর সম্ভব নৈহাটির শরীর ছিল তার। হ্যাঁ, কবিতাটা পেয়েছি। অসীমা বটব্যাল, কিরকম জায়গা লাগবে, কতজন দিয়ে শুরু হবে? মানে একটা ঘর হলেই হবে, মানে ছোট একটা ঘর, জাস্ট গুরুবন্দনা টুকু করার, ভগবানের ছবি নিয়ে। কারণ যে বলবে সে তো গুরু ছাড়া সে তো বলতে পারবে না। জাস্ট এক ভগবানের ছবিটা থাকবে, গুরুবন্দনা হবে। আর কতজন বলে কথা নয়, যদি দুজনও থাকে তাহলে দুজন দিয়েও শুরু করা যেতে পারে। যদি একজন থাকে, ইচ্ছুক একজন দিয়েও শুরু করা যেতে পারে। শুধু একটা ঘর লাগবে। অশোক মাইতি, প্রণাম। মেদিনীপুর থেকে। বেশ অশোক বাবু, আপনার সাথে যোগাযোগ করব আমরা আপনার বাড়িতে। বেশ, নিশ্চয়ই আমি যোগাযোগ করব আপনার সাথে। আপনার তো নম্বর আছে, আমি যোগাযোগ করব, কালকে যোগাযোগ করব। শ্যামাপদ রুইদাস, হুগলিতে মানে হুগলিতে তো এখনো কোনো জায়গা সেট আপ নেই। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি এইটা নিয়ে শুরু করি। মানে যে জিজ্ঞাসা করলেন যে ভগবান লাভ কাকে বলে, আমি একটা কবিতা পেয়েছিলাম তপভূমি নর্মদাতে। এই কবিতাটি তপভূমি নর্মদার যিনি লেখক শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, তিনি স্বপ্নে দেখছেন সেই বাঙালি সাধুকে, সোমানন্দজিকে। এই কবিতাটায় পরিষ্কার ভগবান লাভ কি। আচ্ছা, তিনি ঘুমিয়ে পড়েছেন। তিনি নর্মদা ভূমি পরিক্রমণ করছেন, করতে করতে এক জায়গায় একটা জায়গায় এসে শুয়ে ঘুমিয়ে গেছেন। বলছে তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে আমার সামনে এসে দাঁড়িয়েছে সেই পাগলা বাঙালি সাধু, তার ছড়ানো বিছানো জটা দুলিয়ে দুলিয়ে বলছেন। এবারে কবিতাটা যেটা বলছি ওইটাই ভগবান লাভ, আর অন্য কিচ্ছু ভগবান লাভ নয়। এই কবিতাটা আমি ব্যাখ্যা বেশি করব না। কবিতাটা ব্যাখ্যা করলে কবিতাটার হানি ঘটবে। মানে যেমন ধূপের গন্ধ এমনি ছড়ায় না, তেমনি এই কবিতাটা সেই ধূপের গন্ধটাকে জোর করে ছড়াতে গেলে বিচ্ছিরি হয়। তো কবিতাটা আমি জাস্ট পড়ছি, কোনো ব্যাখ্যায় যাব না। আমি নাই, তুমি নাই, আমি তুমি মিশে গেছি, অসীমে হারিয়ে গেছি, ভাষা নাই, ভাব নাই। আমি নাই, তুমি নাই। মিশে গেছে আলো ছায়া, মিশে গেছে কায়া মায়া,
একাকার হয়ে গেছে, সব আছে কিছু নাই। চাওয়া পাওয়া কারে বলে সে তো কিছু জানি না, জপ তপ কারে বলে সেও তো হয় বুঝি না, নিত্যানিত্য যারা বোঝে আসল নকল তারা খোঁজে, বোঝাবুঝি খোঁজাখুঁজির আমার নাই কোনো বালাই, আমি নাই তুমি নাই। এই কবিতা আমি ব্যাখ্যা করতে যাব না, এই কবিতা ব্যাখ্যা করতে গেলে কবিতার হানি ঘটবে। যদি কবিতাটা আর একবার শুনতে চান সেটা বলতে পারি, কিন্তু কবিতাটা আমি ব্যাখ্যা করব না। সিদ্ধার্থ মান্না, পেজ নম্বর দেখুন, এটা 438 নম্বর পেজ, মানে 437 নম্বর পেজ থেকে শুরু হয়েছে। আমার কিন্তু তপভূমি নর্মদা 2 খণ্ডে রয়েছে। শাওন রায়, বাংলাদেশ। বাংলাদেশে যাওয়া যেতেই পারে, কিন্তু কিভাবে হবে, কোথায় হবে? তাহলে বাংলাদেশে গেলে একটা বেশ অনেক জায়গার ব্যাপার রয়েছে। তো বাংলাদেশ নিয়ে এখনো কিছু চিন্তা ভাবনা আমরা করিনি, কারণ ওখানে অনেকেই ডেকেছেন, এটা সত্য, কিন্তু এই মুহূর্তে আমরা চিন্তা করে উঠতে পারিনি। হয়তো বাংলাদেশ যাওয়া হবে কখনো। তো সীতামাইর জঙ্গলে এই কবিতাটা বলেননি। সীতামাইর জঙ্গল থেকে তারপর ধাবড়ি কুণ্ডে গেছিলেন, ধাবড়ি কুণ্ড থেকে শাওন রায়, বাংলাদেশ, ঢাকা। বেশ, আপনি যদি ব্যবস্থা করতে পারেন তাহলে হবে, কারণ এই মুহূর্তে বাংলাদেশে কিছু নেই, মানে সেরকম ভাবে কিছু সেট আপ আমাদের নেই। ধাবড়ি কুণ্ডে গেছিলেন সীতামাইর জঙ্গল থেকে। তিনি 24 অবতারের মন্দিরে থাকতেন বেশিরভাগ সময়, ওখানে এক ঝোপড়াতে। সিদ্ধার্থ মান্না, এটা 437 নম্বর পেজ। তারপর ধাবড়ি কুণ্ড থেকে ফেরার পথে, বর্ষা শেষে ফেরার পথে এটা স্বপ্নে দেখেছিলেন। কাকিমা আর একবার পড়ে শোনাতে বলছো? আর একবার পড়ে শোনানো, যে এটা ব্যাখ্যার বাইরে আর কি, মানে ভগবান লাভ যা সেটা এটা। আমি নাই তুমি নাই, আমি তুমি মিশে গেছি, অসীমে হারিয়ে গেছি, ভাষা নাই ভাব নাই, আমি নাই তুমি নাই। মিশে গেছে আলো ছায়া, মিশে গেছে কায়া মায়া, একাকার হয়ে গেছে, সব আছে কিছু নাই। চাওয়া পাওয়া কারে বলে সে তো কিছু জানি না, জপ তপ কারে বলে সেও তো হয় বুঝি না, নিত্যানিত্য যারা বোঝে আসল নকল তারা খোঁজে, বোঝাবুঝি খোঁজাখুঁজির আমার কোনো নাই বালাই, আমি নাই তুমি নাই। এটাই ভগবানের লাভ, এটাই ভগবান লাভ। আর মানে ভগবান লাভ হলে এই কথাই বেরোবে, এদিক ওদিক করে এই কথাই বেরোবে, আমি নাই তুমি নাই, আমার জপ তপেরও কোনো বালাই নাই, কিছুই নাই। তো আপাতত আমি এটা রাখছি। কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন ভগবান লাভ বলতে কি বোঝায়? এটা ভগবান লাভ বলতে বোঝায়। অজিত কুমার মালাকার, মনঃসংযোগের সহজ কোনো পথ না, মনঃসংযোগের কোনো সহজ পথ নেই। যেটার প্রাপ্তি বিশাল তার সহজ কোনো রাস্তা হতে পারে না, তার রাস্তাটাও কঠিন হয়। মনঃসংযোগের কোনো সহজ রাস্তা নেই, যা রাস্তা সেই রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে, কিন্তু যা পাওয়ার তাই পাবেন আর কি। তারপরেও এইটাই বেরোবে মুখ থেকে, আমি নাই তুমি নাই। আজকে মনে হয় না আর কোনো কথা চলে, তো আজকে এই অবধি থাক। আর যারা আমন্ত্রণ জানালেন তারা একটু যদি, অশোকবাবু আপনার সাথে আমি যোগাযোগ করে নেব, মৌসুমী দি তুমি একটু যোগাযোগ করে নেব, তুমি একটু যোগাযোগ করে নিও কালকে। আজকে আর মানে আর কিছু কথা বলার অবস্থা খুব একটা নেই আমার। আর শাওন রায়, বাংলাদেশ, আপনি যদি পারেন তাহলে, আপনার যদি ইচ্ছা থাকে, ভগবানের যদি ইচ্ছা থাকে তাহলে হবে কোনোদিন বাংলাদেশ যাওয়া, কারণ বাংলাদেশ আমারও দেশের বাড়ি, কখনো যাওয়া হয়ে ওঠেনি। শ্যামাপদ রুইদাস, হুগলিতে এখনো আমাদের কোনো জায়গা নেই, শেষ একবার বলে রাখি। মেদিনীপুর, অশোকবাবু, হ্যাঁ সে তো ঠিকই।
আর অসীমা বটকম্যান, আপনাকে তো ফোন নাম্বার দেওয়া রইল, আপনি ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। শান্তনু সাহু, ভগবান লাভ মানে কি বোঝায়? আশা করি আপনার কাছে অনেকটা পরিষ্কার। এই অবধি থাক আজকে। আর এই কবিতাটার পর আর কোনো আলোচনা হয় না। শাওন রায়, ঢাকা রামকৃষ্ণ মিশন, প্লিজ। আপনাকে আমাদের নম্বর দিয়ে দিচ্ছি, আপনি কাইন্ডলি যদি একটু যোগাযোগ করেন তাহলে ভালো হয়। এটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইংস এর, কলকাতা ফিমেল উইংস এর নম্বর। এই অবধি থাক তাহলে আজকে, নমস্কার। বুধবার দিনকে আলোচনা যোগা বাশিষ্ঠ সার নিয়ে, আর এই সপ্তাহটা আলোচনা চলবে, তারপর তো কালী পুজোর সপ্তাহটা একটু আলোচনা হবে না, একটু কম হবে, হয়তো যেদিন হবে জানিয়ে দেওয়া হবে। এই সপ্তাহটা পুরোপুরি যেমন ভাবে আলোচনা হওয়ার হবে, তবে কালকে সুদেষ্ণার আলোচনা হচ্ছে না। কালকে সুদেষ্ণার আলোচনা, দ্য গ্রেটেস্ট ভগবানের জীবনী দ্বিতীয় খণ্ডের আলোচনা বন্ধ থাকছে। শাওন রয়, প্লিজ বলবেন না, অনেক ধন্যবাদ, প্রণাম। আপনাকে নম্বর দিয়েছি, আপনি একটু যোগাযোগ করে নেবেন।